তারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরদেরকে ইমাম মানা বাদ দিয়ে অমুসলিম কাউকে ইমাম মানা শুরু করে দিয়েছে। গত কয়েকদিন যাবৎ আমাদের সেনাবাহিনীকে ভারতের দালাল বানানোর চেষ্টা করা হয়েছে, অথচ এই সেনাবাহিনীতে হিন্দুদের সংখ্যা খুবই কম, মানে খুবই কম, নাই বললেই চলে। এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত নামাজ পড়ে। আমাদের এই বাহিনীকে ভারতের দালাল বানানো হচ্ছে এবং আমাদের বাংলাদেশের ডানপন্থী নাগরিকদের একটা অংশ, তাদের মগজের মধ্যে ওইটাই ঢুকতেছে, ওটাই ঘুরতেছে, ও বের হচ্ছে না, আমরা বলে বের করতে পারছি না। তা এইটা আজকে বলতে বাধ্য হলাম, কারণ ওই যে বললাম না, স্বাধীনতা আগে না সংস্কার আগে, সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে। আজকে বলতে বাধ্য হচ্ছি। দেখবেন যারা এই করিডোর নিয়ে সমর্থন করছে, বন্দর নিয়ে সমর্থন করছে, তাদের বেশিরভাগই ওই পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক। তাদের কেউ ইউরোপে থাকে, কেউ আমেরিকায় থাকে। এবং একটা মজার বিষয় বলি, আমাদের সংগঠন যখন এই করিডোর নিয়ে বিরোধিতা করছিল, আমাদের সংগঠনে যারা আমেরিকায় থাকে তারাও মানসিকভাবে ওই রকম হয়ে গেছে। তারা বলে না না না, এর বিরোধিতা করা যাবে না। অর্থাৎ ওই ব্রেনটা ওইভাবে হয়ে গেছে। তো এটা হলো একটা বড় সংকটের জায়গা। আমরা কিভাবে বাঁচবো আমি জানি না, আমাদের বাঁচার জায়গা নাই। বিষয় হলো সেন্ট মার্টিন থেকে কোনো খবর আসে না এখন আর। কেন আসে না স্যার? কেন আসে না খবর কেন আসে না? খবর আসা বন্ধ করেছেন কেন? সেন্ট মার্টিনের কোনো নিউজ আসে না কেন? সেখানে কোনো গণমাধ্যমের নজর নাই কেন? কি প্ল্যান করছেন, কি ভাবছেন, আমাদের জিজ্ঞাসা। শুধু তাই না, এই যে করিডোর নিয়ে যে আলোচনা হলো, ঠিক এই অঞ্চলে এখন এই মুহূর্তে কি হচ্ছে এই বিষয়ের কোনো নিউজও আসে না। আসে নাকি কোনো নিউজ? আরও দেখেন, আমাদের এখানে যখন 2-4 হাজার করে রোহিঙ্গা ঢুকতো, তখন নিউজ হইতো যে আজকে 10,000 ঢুকেছে, আজকে 12,000 ঢুকেছে। অথচ আমাদের কাছে ওখানে স্থানীয় বিজিবি সদস্যরা আমাদেরকে জানিয়েছে প্রতিদিন 5-10 হাজার করে রোহিঙ্গা ঢুকছে, কিন্তু কোনো গণমাধ্যমে সেই রোহিঙ্গা ঢোকার যে লম্বা লাইন, ওই লাইন আর প্রকাশ করছে না। আজকে গণমাধ্যমের ভাইরা আছেন, মত প্রকাশের, সংবাদ প্রকাশের জন্য যে সীমাবদ্ধতা এঁকে দেওয়া হয়েছে, এটা বিগত যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। গতকালকে একটা খবর বলেছিলাম নিচে 2 তলায় প্রেস ক্লাবের, যে জুলাই গণ অভ্যুত্থানে ফাটল ধরিয়েছে ডক্টর ইউনূস, যখন একজন ব্যক্তিকে আমেরিকায় একটা মঞ্চ বানিয়ে, মঞ্চটা কোথায়? আমেরিকায়। আজান দিচ্ছে, মঞ্চে গিয়ে মাস্টার মাইন্ড ঘোষণা করলেন আমেরিকাতে তৈরি করা একটা মঞ্চ, বিগ ফ্রেম মানে কি? বড় উদ্দেশ্য, তাই না? একটা বড় বিগ ফ্রেম, ইন্টারন্যাশনাল ফ্রেমে দাঁড়ায় একজনকে মাস্টার মাইন্ড বানায় দিলেন। পুরা জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো ভাগ হয়ে গেল মতবাদ। এই 2 দিন আগেও আমরা একসঙ্গে ছিলাম, সবাইকে ভাগ করে দিয়ে দিল। এটা গতকাল বলছিলাম, একটা গণমাধ্যমেরও সাহস হয়নি এটা নিউজ করার। প্রায় 30-40টা সাংবাদিক ভাই ছিল। তো আজকে লাইভে চলতেছে না, তাহলে চলে গেছে। আমরা আসলে যা দেখি না, ওইটা ভেতরে অন্যরকম। আমাকে যখন কৃষক আম সাপ্লাই দেয়, উপরে সুন্দর করে আমগুলো সাজায় নিয়ে আসে, দেখতে ভাল লাগে। যখন উল্টায় ঢালি, গুঁড়া গুঁড়া দেখে মনটা ছোট হয়ে যায়, বুঝছেন? তো এই কথাটা কেন বললাম? 10 ট্রাক অস্ত্র মামলা বিষয়ে আমরা জানি না পার্বত্য অঞ্চলের, যে কি এটা হলো পাকিস্তান সাপ্লাই দিছে, এটা বিএনপি নিয়ে আসছে, তাই না? আইনা ভারতের দালাল কিছু মিডিয়ায় লম্বা লম্বা নিউজ ছাপা হলো যে পাকিস্তান অস্ত্র সাপ্লাই দিছে। আজকে আমি আপনাকে একটা ছবি দেখাবো। এটা হলো উজি রাইফেল, তাই না? এই উজি রাইফেল কে বানায়? ইসরায়েল বানায়। আমার প্রশ্ন হলো, ভারতকে ভাঙার জন্য ইসরায়েল উজি রাইফেল দিবে?
বলেন, দেখেন পত্রিকা আমাদের যা খাওয়াইছে আমরা খাই ফেলাইছি নি। বাবর সাহেব এই অস্ত্র নিয়ে পরীক্ষা করছিলেন, এটা কোন দেশের অস্ত্র? তো এই ইসরায়েল থেকে আসছে অস্ত্র বাংলাদেশে। এবার আমাকে বলেন যে আসলেই এটা ভারতকে ভাঙার উদ্দেশ্যে এই অস্ত্র আসছিল, নাকি ওই সময় জাতীয়তাবাদী সরকারকে সরানোর জন্য, বিপদে ফেলানোর জন্য এই অস্ত্র আসছিল? আমাদের সার্বভৌমত্বের সংকটের জায়গাগুলো কি আসলে আমরা বুঝি না, ঠিক আছে? ভারত প্ল্যান করছে কি, যে জীবন দিয়ে হইলেও জাতীয়তাবাদী কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, মানে ন্যাশনালিস্ট পলিটিক্স যারা করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে। এই পলিসি অনুযায়ী দীর্ঘ 16-17 বছর ন্যাশনালিস্টদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। আবার এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে ডানপন্থীদের ক্ষমতায় যাওয়া, ইসলামিক দলগুলোর একটা অংশগ্রহণ, বিএনপির একটা অংশগ্রহণ, বলছে ওইটা ঠেকাও। এবং নতুন করে তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে, এরা হলো ভারতের দালাল। ধরে ধরে বলা হচ্ছে তুমি ভারতের দালাল, তুমি ভারতের দালাল, তুমি ভারতের দালাল। বাংলাদেশের রাজনীতির যত আইডল আছে সবগুলোকে সুন্দর করে দালাল বানায় দেওয়া হচ্ছে। এবার ফ্রেশকে ওই যে এখন থেকে 1.5 যুগ আগে, 1 যুগ আগে নোবেল পুরস্কার দিছিল না, প্ল্যানটা ওখান থেকে আসছে। আমেরিকা কাজ করে এইভাবে যে কোনো এলাকায় কাউকে নেতৃত্বে আনার জন্য, তাদের প্রতিনিধি ঠিক করার জন্য আগে নোবেল দেবে। এই যে অং সাং সুকি, তাকে নোবেল দিছে, ওটা ফেল করছে, কিন্তু বাংলাদেশে এটা সাকসেসফুল হয়েছে। আমি বুঝি না আসলে, মানে গত 15 বছরে কত গুম খুন হলো, ক্রস ফায়ার হলো, আমরা নিপীড়িত হইলাম। ডক্টর ইউনূস এই গুম খুন ক্রস ফায়ারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেয় নাই। গত 17 বছরে একটা স্টেটমেন্ট দেয় নাই গুম খুনের বিরুদ্ধে, দেয়নি। কোনো নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে নাই। গণ অভ্যুত্থানের পক্ষে একটা স্টেটমেন্ট দেয় নাই, দিছেনি? কেউ দেখাতে পারবে না। কিন্তু হঠাৎ করে আকাশ সমান জনপ্রিয়তা। আমরা যারা গুম হইলাম, মার খাইলাম, সারাক্ষণ চিল্লালাম আল্লাহ বাঁচাও, কান্নাকাটি করতেছি নির্যাতনের ঠেলায়, আমাদেরকে অজনপ্রিয় করে দেওয়া হচ্ছে, আমাদেরকে দালাল বানায় দেওয়া হচ্ছে। কিন্তু 17 বছরে গুম খুনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, ভোটাধিকারের জন্য একটা স্টেটমেন্ট দিল না, সে হয়ে গেল সবার আদর্শ। আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষ এভাবে বদলে যায় কিভাবে। এবং সে আমাদের আজকে বন্দর নিয়ে খেলছে, করিডোর নিয়ে খেলছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, ডক্টর ইউনূসকে আপনারা বলেন যে আপনি ডিপি ওয়ার্ল্ডকে ওই নিউমোরিং বন্দর না দিয়ে মংলাই বন্দর দিবেন, দেন দেখি। ডিপি ওয়ার্ল্ড মংলাই বন্দর নেবে না কেন? কারণ ওইখানে ষড়যন্ত্র করতে পারবে না, তাই না? ওখানে নিয়ে করিডোরের জন্য কোনো কাজে লাগবে না। বলেন, সবাই আওয়াজ তোলেন। বন্দর দিতে হবে কোথায়? বন্দর যাবে কোথায়? দেবে না। আসলে ষড়যন্ত্রগুলো যে কিভাবে হয় এটা আমরা বুঝি, কিন্তু দেশের মানুষ একটু ধীরে বোঝে, আস্তে আস্তে বোঝে। আপনারা যে এই বোঝানোর জন্য লড়াই করছেন, আপনাদের জন্য মোবারকবাদ। এবং এই লড়াইটা অব্যাহত রাখেন। আমাদের পাহাড়, আমাদের সার্বভৌমত্ব একটা জায়গা, এই জায়গাটা খুব নাজুক জায়গা ভাই। এই জায়গা নিয়ে খেলতে দেওয়া যাবে না। কেমন নাজুক জায়গায় ধরে মট করে ভাঙা যাবে, এরকম নাজুক জায়গা আমাদের পাহাড়, তাই না স্যার? নাজুক জায়গা না, মট করে ভাঙা যাবে। আজকে এখানে কারো কাছে ম্যাপ আছে? এই যে রাখাইনের ম্যাপটা আছে নাকি? রাখাইনের ম্যাপটা আমি একটু কাগজে একটু আঁকায় দেখাই। মানে রাখাইন এরকম করে লম্বা করে গেছে, হ্যাঁ, এই যে এরকম, এই সাইডে যে বন্দরের মতো জায়গা, এই লম্বা করে গেছে এই দিক দিয়ে, বুঝছেন? মায়ানমারের সাথে ওটা কোনো চিকেন নেক না, সম্প্রসারিত বড় এলাকা। এই ধরনের সম্প্রসারিত বড় এলাকা স্বাধীন হওয়ার কোনো নজির বিশ্বে নাই। যেটা ল্যান্ডলকড, কোনো লক করা আছে বিভিন্ন চারদিক দিয়ে, ওই ছোট ছোট অঞ্চলগুলো স্বাধীন হয়।
রাখাইন যেই মানচিত্রে আছে ওই মানচিত্র স্বাধীন অসম্ভব। যেটা সম্ভব সেটা আমেরিকা এখানে এসে মাতব্বরি করবে 2 দিন পর পর। দেখেন অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ব্যবসা করে কিভাবে। ওরা আগে কিছু দুষ্ট লোকের হাতে অস্ত্র দেয়। কি দেয়? ফ্রিতে দেয়। এবার দুষ্ট লোকরা ঘোরাফেরা করে, যারে ভালো লাগে গুলি করে। এখন এই গুলি থেকে বাঁচার জন্য ওই অস্ত্র ব্যবসায়ীর কাছে আবার সাধারণ মানুষ যায় যে আমারও একটা দাও। এটা একটা অনেক পুরনো কৌশল। তো আমেরিকা দক্ষিণ এশিয়া কেন্দ্রিক মারামারি লাগাতে পারে নাই কখনো, ফলে এখানে তার অস্ত্রের ব্যবসাটা নাই। যেটা ইসরায়েলে ওখানে ঘুটি কাটছে, ওখানে পুরা মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদেরকে রক্ষা করার জন্য সৌদি আরব যা যা লাগবে সব কিনে ফেলাইছে, ওমান যা যা লাগবে সব কিনে ফেলাইছে, সব কিনে শক্তিশালী হয়ে গেছে। কিসের ভয়ে? ইসরায়েলের ভয়ে। তো বাংলাদেশেও এই অঞ্চলে এই যে এই ষড়যন্ত্রটা করে এখানে একটা অস্ত্র ব্যবসার একটা রমরমাক ব্যবস্থাপনা করছে। এই যে এই ম্যাপটার কথা বলছিলাম যে রাখাইন, এই যে রাখাইনটা এখানে এই অংশটা পুরোটা মায়ানমার। স্যার দেখেন এই অংশ পুরোটা মায়ানমার। যেই অঞ্চলটা পুরোটা একটা দেশের সাথে সম্পৃক্ত আছে, লম্বা অঞ্চল নিয়ে কোনো লক না, সেই অঞ্চল কোনো দিন স্বাধীন হবে? হ্যাঁ, আজকে দখল করবে, কালকে আবার পাল্টা চাপ দিবে, আবার বেদখল হয়ে যাবে, এইরকম। তো এইটা বাংলাদেশের মানুষরা করেনি। আমার শুধু অনুরোধ কি জানেন, যে কাকে ইমাম বানাবেন আপনারা এটা ব্রেন দিয়ে ভাবেন, ঠিক আছে? কোনো নাস্তিককে ইমাম বানানো যাবে না, কোনো বামকে ইমাম বানানো যাবে না। মনে রাখবেন, কোনো সিপিবিকে ইমাম বানাবেন না। যে একবার সিপিবি সে আজীবন সিপিবি, যে একবার বাম সে আজীবন বাম। এগুলো হলো আমাদের সার্বভৌমত্বের জন্য লার্নিং। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।